আরিয়ার মুখ থেকে একটাই কথা বের হলো, শুধু আয়মান। এদিকে নিমু হা করে দাঁড়িয়ে আছে, আরাফাত অনেকক্ষণ ধরে ডাকছে বাট নো রেসপন্স। কিরে, সামনে তো কেউই নেই, হা করে দাঁড়িয়ে আছিস কেন? মশা ঢুকে যাবে। ছেলেটা আমায় চোখ মারলো কেন? বিড়বিড় করে বলল, কি? ওই উকি টুকি চোখ মারলো? হুশ আসে নিমুর। ওই আর কি, কিছু না। আরিয়া কই? দুজনে তাকিয়ে দেখলো আরিয়া চুপ করে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। নিমু গিয়ে আরিয়ার হাত ধরলে আরিয়ার হুশ আসে। কিরে, দাঁড়িয়ে আছিস কেন? চল, এখানে আর আসবো না বাবা, অল্পের জন্য বেঁচে গেছে। তুই যা শুরু করলি, ওই ছেলেটা যদি আমাদের শ্যুট করে দিত। নিমু বলল, পাবলিক প্লেসে যে মানুষ গুন্ডামো করতে পারে তার দ্বারা কিছুই অসম্ভব নয়। সত্যি অল্পের জন্য বেঁচে গেছি, বলল আরাফাত। শাট আপ, কিসের গুন্ডা গুন্ডা করছিস? ওটা আমার আয়মান ছিল। ও কি? আরাফাত এবং নিমো, ওইটা আয়মান ভাইয়া ছিল? নিমো অবাক হয়ে বলল, তুই চিনলি কী করে ওটা আয়মান ভাইয়া? আর যদি চিনি থাকিস তাহলে ওকে আটকালি না কেন? আর তখন এভাবে কথা বলা? আমি প্রথমে বুঝতে পারিনি, যাওয়ার আগে মাস্ক খুলেছিল, তখন দেখেছি। আমি এতটাই শক খেয়েছি যে কিছু বলার আগেই চলে গেল। উফ শিট, আমি অন্যমনস্ক না হলে আজ ভাইয়াকে আটকাতাম। নিমু বলল, হয়েছে, এখন তো কিছু করার নেই। চলে সবাই যাওয়া যাক, আরাফাত বলল। আমার ভালো লাগছে না, আমি হোস্টেলে যাব। চল, আমি তোদের পৌঁছে দিই। না থাক, তোর বাইকে আমাদের জায়গা হবে না, তিনজন বসা যায় না, তুই চলে যা। আমি আর নিমু রিক্সা নিয়ে যাচ্ছি। আচ্ছা। নিমু আর আরিয়া রিক্সা নিয়ে হোস্টেলে ফিরে আসলো। আসার পর থেকে আরিয়া মন খারাপ করে শুয়ে আছে। নিমু ওর পাশে চুপ করে বসে আছে। একটুর জন্য হাত ছাড়া হয়ে গেল। আরও মন খারাপ করিস না, আবার দেখা হবে দেখিস। কবে বলতে পারিস? 2 মাস পর আবার দেখা পেলাম, কিন্তু সে আমার সাথে কথাও বললো না। আরে অ্যাক্সিডেন্টলি হোক আর যাই হোক, আমি তো তার ওয়াইফ নাকি? আমার জন্য কি তার মধ্যে কোনো ফিলিংস নেই? আজ 5 মাস ধরে তার জন্য আমি ভেবে ভেবে কষ্ট পাচ্ছি। 2 মাস ধরে খুঁজে চলেছি তাকে, কিন্তু সে সে কি আমাকে কখনোই খুঁজেনি? হয়তো না খুঁজলে আজ আমায় পেয়েও এভাবে চলে যেত না। নেমো ভাইয়া তো বিজি ছিল, দেখলি তো, দেখিস না, ঠিকই পাবি। আয় পড়তে বসি, একটু পরে আবার বায়োলজি টিউশনে যেতে হবে। কিন্তু ওর কাছে রিভলভার ছিল, ও রিভলভার দিয়ে কী করতে পারে কী জানি। কেটে গেল আরও 15টা দিন। আরিয়া আর একবারও দেখা পায়নি আয়মানের। আজ সন্ধ্যা 7:30 আরিয়া ফিজিক্স টিউশনি করে হোস্টেলে ফিরছে। নিমুর জ্বর আসছে, তাই ও আজকে আসেনি। আরিয়া একা এসেছিল, আরাফাত পৌঁছে দিতে চেয়েছে, কিন্তু আরিয়া না বলেছে। আরিয়ার আরও 2জন ক্লাসমেট ছিল, ওরাও একটু আগে তাদের গন্তব্যের দিকে চলে গেছে। এখন আরিয়া সম্পূর্ণ একা, একটু ভয় ভয় করছে বটে। অন্ধকার চারিদিকে, এদিকে জায়গাটা ছমছমে, তেমন লোকজন নেই। আরিয়া ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে হাঁটছে, দ্রুত হাঁটছে যাতে দ্রুত পৌঁছাতে পারে। কিছুটা সামনে 2জন ছেলে আর একটা মেয়েকে দেখতে পেল। স্বস্তি নিঃশ্বাস ছেড়ে আরিয়া হেঁটে যাচ্ছে। যাক, এখন অন্তত রাস্তায় কাউকে তো পেয়েছি। কিন্তু কি জানতো ওই মেয়ে আর ছেলেগুলো নেশাখোর। আরিয়া ওদের কাছাকাছি যেতে মেয়েটি আরিয়ার হিজাব ধরে টান দিয়ে সামনে দাঁড় করালো। বেবি, আজ রাতে নাকি আর একটা মেয়ে লাগবে? খাঁটি মাল পাইছে, এইটারে দিয়ে হবে তো? শয়তানি হাসি দিয়ে বলল, হবে না কেন, দৌড়াবে, আজ রাতটা জমে যাবে। একজন ছেলে বলল, আপু তুমিও তো একজন মেয়ে, এমন করছো কেন? প্লিজ ছেড়ে দাও আমায়। হা হা হা, আমি তো আপু? হাসালে, তুই আমার মায়ের পেটের বোন নাকি বে? এই আসিফ, মেয়েটার নিয়ে চল। মেয়েটা আরিয়ার হাত শক্ত করে ধরে আছে। সবাই ড্রাঙ্কড, মুখ থেকে বৃষ্টি গন্ধ বের হচ্ছে। আরিয়ার তো বমি উঠে আসছে, তবুও নিজেকে বাঁচানোর জন্য আগতি মিনতি করছে। কিন্তু মেয়েটা আরিয়াকে ছেড়ে সাথে থাকা আরেকটা ছেলের হাতে দিল। ছেলে দুটো আরিয়াকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। উপায় না পেয়ে আরিয়া ছেলে দুটোর হাতে কামড় বসিয়ে দিল। ছেলে দুজনের হাত আলগা হলে আরিয়া হাত ছাড়িয়ে দিল। দৌড়, কিন্তু কপাল খারাপ হলে যা হয়। সামনে 5টা কুকুর। আরিয়া দৌড়াতে দেখে কুকুরগুলো ঘেউ ঘেউ করে আরিয়ার দিকে আসছে। পেছনে এই নেশাখোর ছেলেগুলো, আর সামনে কুকুরের দৌড়। আরিয়ার শ্বাসকষ্টের প্রবলেম আছে, একটু দৌড়ালে শ্বাসকষ্ট শুরু হয়। এতটুকু দৌড়াতে আরিয়ার দম যেন আটকে আসে। আসন্ন ভয় আর দৌড়ানোর জন্য আরিয়ার দম বন্ধ হয়ে আসছে, দাঁড়িয়ে থাকতে পারছে না। হঠাৎ করে চারিদিকে আরও অন্ধকার হয়ে গেল। ঢলে পড়লো আরিয়া, ধীরে ধীরে চোখ খুললো আরিয়া। মাথাটা ভার লাগছে, মাথাটা চেপে ধরে উঠে বসলো সে। খেয়াল করতে দেখলো সে এখন একটা হোয়াইট বেডশিটে আবৃত বেডে বসে আছে। রুমটা মিডিয়াম সাইজের, মনে হচ্ছে কোনো ফ্ল্যাটের রুম হবে। নিজের দিকে তাকিয়ে দেখলো একটা শার্ট আর ট্রাউজার পরে আসে, বাট ওর শরীরে ঢিলা হয়েছে। হয়তো এই পোশাকের মালিক বেশ বডি বিল্ডার টাইপের, কিন্তু ও এখানে কেন? আর ওর পোশাক কই? কিছুটা ভাবতে সবটা মনে পড়ে গেল আরিয়ার। তার মানে কি সব শেষ? কেউ ওকে এখানে তুলে এনেছে? এটা কি কোনো ব্রথেল, পতিতালয়? ও মাই গড, আমি কি ব্রথেলে আছি এখন? কিভাবে আসলাম? কে আনলো? আমার সব শেষ। একা একা বের হওয়া উচিত হয়নি আমার। না, ব্রথেল হতে যাবে কেন? টিভিতে ক্রাইম পেট্রোল দেখেছি, ব্রথেল তো এমন না। এটা তো কোনো ফ্ল্যাটের রুম, আর রুচিশীলভাবে সাজানো, এটা কোনো ব্রথেল হতেই পারে না। কিন্তু আমি বেঁচে গেলাম কী করে? ওই ছেলে মেয়েগুলো আমাকে ধরে নিয়ে যাচ্ছিল, তারপর কুকুর দেখে দাঁড়িয়ে যায়। আর কিছু মনে নেই। আমি কি তাহলে সেন্সলেস হয়ে গিয়েছিলাম? তারপর কি কেউ আমাকে বাঁচিয়েছে? হয়তো তাই, কিন্তু সে কে? সে
আর আমার ড্রেস চেঞ্জ করলো কি? হঠাৎ দরজা খোলার আওয়াজে আরিয়া দরজার দিকে তাকিয়ে 1000 ভোল্টের শক খেলো, কারণ দরজা খুলছে আয়মান। আয়মান আরিয়ার দিকে এগিয়ে আসলো। আরিয়া ওকে মিস? এটা কি সত্যি নাকি? না আমার ব্রুন অবাক হয়ে, মানে এটা চিমটি কাটুন তো? না আমি কাটছি। আরিয়া নিজের হাতে চিমটি কেটে আউচ করে উঠলো। মানে এটা সত্যি আপনি? কিন্তু আপনি এখানে কেন? আমার ফ্ল্যাটে তো আমি থাকবো, তাই না? না মানে হ্যাঁ হ্যাঁ, আপনিই তো থাকবেন। কিন্তু আমি এখানে কি করছি? আমি একটা কাজে গিয়েছিলাম, রাস্তায় তোমাকে সেন্সলেস হয়ে পড়ে থাকতে দেখি। রাতের বেলা একা একটা মেয়েকে তো এভাবে রাস্তায় ফেলে আসতে পারি না। দিন যুগও ভালো না, তোমার বাড়ির অ্যাড্রেসও জানি না, তাই এখানে নিয়ে আসলাম। কিন্তু কি হয়েছিল বলো তো? আমি টিউশন থেকে ফিরছিলাম আর রাস্তায় কুকুর, আর আজকেও কুকুর। সামান্য কুকুর দেখে দৌড়ানোর কি আছে? ওরা কি তোমায় খেয়ে ফেলবে নাকি? পুরোটা আগে শুনবেন তো। আসলে আরিয়া ঘটনাটা খুলে বলল। রাতের রাস্তাঘাট মেয়েদের জন্য নিরাপদ না। একা একা টিউশনে যেতে কে বলেছে তোমাকে? খুব বেশি বড় হয়ে গেছো তাই না? তুমি এখনও এতটা ছোট নও যে কিছু বোঝো না। অল্প বয়সী এক মেয়ে এভাবে এরকম রাস্তায় চলাফেরা করার সাহস কই পাও তুমি? তুমি জানো না এই রাস্তাটা রাতের বেলা কতটা অনিরাপদ? মেইন রোড থাকতে ও দিক দিয়ে কেন গেছো? আনসার মি। শর্টকাট হয় ওদিক দিয়ে, তাই আর কি। শর্টকাট? এই শর্টকাটের জন্য আজ যদি কোনো ক্ষতি হয়ে যেত তখন তখন তোমার বাড়ির অ্যাড্রেস বলো। তোমাকে ফ্যামিলির এতটা ইরেসপন্সিবল কীভাবে হয়? মেয়েকে একা একা রাতের বেলা রাস্তায় ছাড়ে? আসলে আমি এখানে হোস্টেলে থাকি, আমার বাড়ি এখানে না। তো তুমি তো নিজেকে সামলাতেই পারো না, তাহলে এই অচেনা শহরে একা একা কার ভরসে এসেছো বলো? সেদিন আমার জন্য বেঁচে গিয়েছো, আজকেও তাই। কিন্তু প্রতিবার তো আমি থাকবো না। যদি কোনো বিপদ হয় তখন কি হবে? ড্যাম ইট। আয়ামান তো ভীষণ রেগে গেছে। আরিয়া ভয়ে কাচুমাচু হয়ে আছে। তোমার বাবার নাম্বার তো এক্ষুনি কল করে বলছি তোমাকে নিয়ে যেতে। কিছু একটা হয়ে গেলে তখন? প্লিজ আব্বুকে কিছু বলবেন না। অনেক কষ্টে আব্বুকে বুঝি এখানকার কলেজে ভর্তি হয়েছে। এসব জানলে আমাকে আর পড়াশোনাই করবে না, বিয়ে দিয়ে দেবে। কাঁদতে কাঁদতে বলল। আয়ামান কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। আর আরিয়া কাঁদছে। কিছুক্ষণ পরে একটা খাবারের প্লেট হাতে আয়ামান রুমে আসলো। আরিয়া তখনও কেঁদেই চলেছে। এই যে মিস, অনেক হয়েছে, এবার কিছু খেয়ে নাও আগে। বারবার মিস করছেন কেন? আমার কি নাম জানেন না নাকি? গাল ফুলিয়ে বলো। কী যেন নাম ছিল, সঠিক মনে পড়ছে না। আরিয়া। আরিয়া আমার নাম। চাপা আর আগে বলল। ও হ্যাঁ, মনে পড়েছে। তো মিস আরিয়া, এবার চুপচাপ খাবারটা খেয়ে ঘুমাও। এত রাতে তো হোস্টেলে যেতে পারবে না, 11:54 বাজে এখন। তাই আজকে এখানেই থাকো। মিস নয়, মিসেস হবে। মিস নয়, মিসেস হবে। হোয়াট বলে গেছেন নাকি মিস্টার আইমান আবির চৌধুরী? দেখো, তোমাকে আগে বলেছি এই বিয়েটা কোনো বিয়ে নয়। সো তুমি তোমার মতো আর আমি, হ্যাঁ আপনি আপনার মতো, তাই তো? ভবিষ্যতে অনেক ভালো ছেলে পাবে, তুমি তাকে বিয়ে করে সুখী হবে। আমাকে আর এই বিয়েটাকে ভুলে যাও। শুনুন, বাঙালি মুসলিম মেয়েদের বিয়ে একবারই হয়, পরে যেটা হয় সেটা নিকা, আর আমি নিকা করতে চাই না। আর কি যেন বললেন, এই বিয়েটা বিয়ে নয়, তাই তো? এই হ্যালো, ধর্মানুসারে আর আইনগত দুইভাবেই বিয়ে হয়েছে বললেই তো আর হবে না। আইনগতভাবে আমি আপনার ওয়াইফ, বুঝছেন? তুমি এখনও অনেক ছোট, আবেগের বশে এখন এমন অনেক চিন্তায় আসে, এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলো। আর ওইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আবেগ নয়। আমি এখন অ্যাডাল্ট, 18 বছর 7 মাস 4 দিন চলছে। আপনার জন্য, আপনাকে খুঁজতে আমি এই শহরে এসেছিলাম। আমাদের এলাকাতে সরকারি কলেজ আছে, আব্বু ওখানে ভর্তি করতে চেয়েছিল, কিন্তু আমি ওখানে ভর্তি হইনি। কেন কেন জানেন? কারণ এলাকায় থাকলে আমি আপনাকে খুঁজে পেতাম না। এখানে ভর্তি হওয়ার জন্য আমাকে অনেক কাঠঘর পোড়াতে হয়েছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলাম, রুম বন্দি করেছিলাম নিজেকে। অ্যাট লাস্ট বাধ্য হয়ে এখানে ভর্তি করেছি। আমার ইউনো হোয়াট, ফেসবুকের প্রতিদিন আপনার নাম লিখে সার্চ দিয়ে আপনার আইডি খুঁজতাম। দিনের বেলা প্রতিদিন আপনাকে খুঁজতে বের হতাম, যদি পাইনি চান্স পেয়ে যাই। প্রথম দিন পেলাম, বাট আপনি আমাকে দেখতে পাননি। আপনার গাড়ির পেছনে আধ ঘন্টা দৌড়াইছি, বাট আমি পৌঁছানোর আগেই আপনি হাওয়া। আর ওই দিন আপনি আমাকে দেখেও চলে গেলেন, আমাকে কথা বলার চান্সই দিলেন। আচ্ছা, এই 6 মাস একবারও কি আমার কথা মনে হয়নি আপনার? বলুন তো। কাঁদতে কাঁদতে বললো, পাগলামি বন্ধ করো আরিয়া, এসবের পিছে আমার জন্য সময় নষ্ট না করে নিজের পড়াশোনা আর কেরিয়ারের দিকে ফোকাস করো। এমন খাওয়া দাওয়া করে শুয়ে পড়া, সকালে হোস্টেলে পৌঁছে দিব। আমি আপনার সঙ্গে থাকতে চাই। আমার আনসার্টেন অনিশ্চিত জীবনের সাথে কারোর জীবন জড়াতে চাই না। কিন্তু কেন? আমাকে কি আপনার পছন্দ নয়? আমি কি এতটাই খারাপ না, নাকি আপনার সঙ্গে আমার যায় না কোনটা? নাকি আপনি ম্যারিড? সেটা নয় আরিয়া, আমি কখনো বিয়ে করতে চাইনি। আমার এসব মানায় না। আসলে আমার জীবনে কোনো নিরাপত্তা নেই, কখন কি হয়ে যায় ঠিক নেই। এরকম জীবনের সাথে তোমাকে কি করে জড়ায় বলো? কেন নিরাপত্তা নেই? আপনি কি কোনো ক্রিমিনাল নাকি নাকি মাফিয়া যে জীবনে নিরাপত্তা নেই? বলুন। সেটা না, তুমি বুঝবে না। খেয়ে নাও প্লিজ, আর কথা বাড়িও না। আমি আপনার সঙ্গে থাকতে চাই, আমি আপনার লিগেলি ওয়াইফ। আমাকে ফেলতে পারেন না আপনি,
প্লিজ আরিয়া, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এটা পসিবল না, আমার সাথে সুখী হবে না তুমি। আমি সুখী হতেও চাই না, বাট আপনার সঙ্গে থাকতে চাই, অ্যান্ড ইটস এনি কস্ট। ঠিক আছে, পরে বাবা যাবে, খেয়ে নেও এখন। আয়মান আরিয়ার হাতে প্লেটটা দিয়ে চেয়ার টেনে বসলো। আরিয়াও ভীষণ ক্ষুধা লাগছে, তাই কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে নিল। আমার ফোনটা কই? নিয়মিত চিন্তা করছে আমার জন্য। তোমার ফোন থেকে আমি ওকে মেসেজ করে দিয়েছি যে তোমার ফিরতে রাত হবে। এখন কত বাজে? 12:16। ও গড, আমার ফোন কই? আইমান পকেট থেকে আরিয়ার ফোনটা বের করে দিতে আরিয়ার নিম্ন নম্বরে ডায়াল করতে ফোন রিসিভ হলো। হ্যালো, আরও কই তুই? মেসেজ বললি তোর ফিরতে রাত হবে, এখন কত বাজে দেখেছিস? চিন্তা শেষ হয়ে যাচ্ছে আমি। এত রাতে তুই কই আছিস? এই অচেনা শহরে আমাদের কেউ নেই, কোথায় যেতে পারিস তুই বল? আরও সত্যি করে বল, আমি এতক্ষণ কত চিন্তায় ছিলাম জানিস? কোন আইডিয়া আছে তোর? থামবি? তোর নন স্টপ বকবকামি বন্ধ করে আমাকে বলার সুযোগ দে। আমি আয়ামানের কাছে আছি। কি? কীভাবে? এই কী করে গেলে? কালকে সব বলবো। আমার জন্য চিন্তা করিস না, ঘুমিয়ে পড়। আরিয়া কল কেটে দিল। আরিয়ার হঠাৎ খেয়াল আসে ওর ড্রেস নেই। আমার ড্রেস চেঞ্জ কে করলো? ব্রু কুচকে বললো, কাদামাটিতে পড়েছিলে তাই চেঞ্জ করতে হলো। আমার কাছে তো মেয়েদের কোনো ড্রেস নেই, তাই নিজেরটাই দিয়ে দিলাম। চেঞ্জ করেছে কে? আপনি চেঞ্জ করে দিচ্ছেন? ছি ছি, আপনি কি করে পারলেন এটা করতে? কেন তুমি না বললে তুমি আমার ওয়াইফ? আর সত্যিই তো আমরা হাজব্যান্ড ওয়াইফ। আমি আমার বউয়ের ড্রেস চেঞ্জ করে দিয়েছি, কী প্রবলেম এতে? আমি তো কোনো প্রবলেম দেখছি না। মিটমিট করে হাসতে হাসতে বললো, তাই বলে আমার অচেতন অবস্থার সুযোগ নিয়ে? সেট আপ, আমি নই, মহিলা স্টাফ এসে চেঞ্জ করে দিয়েছে। আমি এত খারাপ নই যে কোনো মেয়ের পারমিশন ছাড়া তার অচেতন অবস্থায় তাকে টাচ করব। ঘুমাও এখন, গুড নাইট। কথাটা বলে আয়মান রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। কোথায় যাচ্ছেন আপনি? ঘুমোতে? আমাকে আর্লি মর্নিং উঠতে হবে, টাইমলি ঘুমোতে হয় আমাকে, অলরেডি লেট। তাহলে অন্য রুমে যাচ্ছেন কেন? এখানেই ঘুমান। হোয়াট আর ইউ ক্রেজি? আমি তোমার সঙ্গে এক বিছানায় শুব? প্রবলেম কি? আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, এক বিছানায় শুতেই পারি। শ্যাট আপ। আয়মান রুম থেকে বেরোনোর জন্য দরজা অবধি যেতেই, প্লিজ যাবেন না, আমি একা ঘুমাতে পারি না, ভয় করে। প্লিজ, তুমি কি জানো তুমি নিজে একটা প্রবলেম? যা করো, যেখানে যা প্রবলেম নিয়ে থাকো, কার ভরসা লই এ অচেনা সরে এসেছো আল্লাহই জানে। আপনার ভরসায়। আমি জানতাম আমি এখানে আপনাকে পাবো, তারপর আপনাকে নিয়ে বাবা মায়ের কাছে যাব, দেন আবার বিয়ে করে আপনার সঙ্গে থাকবো। এখন প্লিজ এখানে আসুন, আমি একা ঘুমাতে পারি না, বাড়িতে আমার ছোটো বোন অহনা আর এখানে এসে হোস্টেলে নিমুর সাথে ঘুমাই। রুমে একটা সোফাও নেই। বাধ্য হয়ে আয়মান আরিয়ার পাশে বিছানায় শুয়ে পড়লো, কিন্তু মাঝখানে বেশ অনেকটা ডিস্টেন্স রেখে। নাও, এবার হবে তো? এখন এটা বলো না যে জড়িয়ে না ধরে ঘুমাতে পারো না, সেটা পসিবল না। বুঝলেন কি করে বলুন তো? সত্যি আমি জড়িয়ে ধরেই ঘুমাই। আপাতত আজকের রাতটাই তো, প্লিজ প্লিজ প্লিজ। আয়মান চোখ পাকিয়ে তাকাতেই শুকনো ঢোক গিলল আরিয়া। তবুও সাহস নিয়ে বলল, আরে এতে পাপ হবে না, অন্যায় হবে না, আমরা তো বিবাহিত তাই না? আপনি তো আমার স্বামী, পরপুরুষ নন, তো জড়িয়ে ধরলে কী সমস্যা? সেটা বোঝার মতো যথেষ্ট বয়স বুদ্ধি দুটোই হয়েছে তোমার। একটা ছেলে আর একটা মেয়ে এভাবে আলিঙ্গন করে থাকলে পরে উল্টাপাল্টা কিছু হয়ে গেলে তখন কী হবে? আমি আমার অনিশ্চিত জীবনের সাথে তোমাকে কখনোই জড়াবো না। নিজের মা ছাড়া এই প্রথম কোনো মেয়ের এতটা কাছাকাছি আছি। কতটা নিজে ফিরে হচ্ছে কোনো ধারণা আছে তোমার? চুপচাপ ঘুমা, সকালে তোমায় পৌঁছে দিয়ে আমাকেও যেতে হবে। কেন? কোথায় যাবেন? আপনি এখানে থাকেন না? না বললাম তো তখন, আমি কোথাও পার্মানেন্ট নই। তার মানে আবার হারিয়ে ফেলবো তোমাকে? কিন্তু না, সেটা তো হতে দেওয়া যাবে না। যে করে হোক তোমার আমাকে মেনে নিতেই হবে। অনেক পরিশ্রম আর আল্লাহর কাছে প্রার্থনার পর তোমাকে পেয়েছি, আর হারিয়ে যেতে দেবো না। না, আমাকে কিছু করতে হবে। আরিয়া এগিয়ে এসে আয়মানকে জড়িয়ে ধরলো। নিজেরও লজ্জা প্লাস অস্বস্তি দুটি হচ্ছে, কিন্তু তবুও এটা করছে কারণ সে আয়মানকে হারাতে চায় না। এই শোনো না, আমি তোমার বিয়ে করা বউ না, বলো এরকম করতে পারবে? যদি ভয়ে আমি মরে যাই তো? সত্যি আমি রাতে একা এইভাবে ঘুমাতে পারি না, জড়িয়ে ধরেই ঘুমাই। আরিয়া, লিভ মি অ্যালোন। আরিয়াকে ছেড়ে উঠে বসে, আমাকে টাচ করবে না, বললাম না? আমার জীবনের সাথে তোমাকে জড়িয়ে তোমার জীবন নষ্ট করতে চাই না। ফার্দার এমন করলে আমি রুম থেকে বেরিয়ে যাবো। চেঁচিয়ে চেঁচিয়ে বললো আয়মান। এমন ধমকানো রাগ চেঁচানো দেখে আরিয়ার চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। আর কোনো কথা না বলে বিছানার আরেক সাইডে একদম কর্নারে গিয়ে গুটিসুটি মেরে শুয়ে চোখের পানি ফেলতে লাগলো। আয়মান কোনো কথা না বলে অপোজিট সাইডে শুয়ে পড়লো। আরিয়া ফুপি ফুপি কাঁদছে।
আয়মানেরও খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, সে যে নিরুপায়। তোমাকে কী করে বোঝায় আরিয়া? আমার সাথে তোমার জীবন জড়াইলে যে তোমার জীবনটা শেষ হয়ে যাবে। তোমাকে আমি অপছন্দ করি সেটা তো না, আমিও তোমাকে ভালোবাসি অনেক আগে থেকেই। তোমাদের এলাকার এক মিশনে গিয়ে তোমাকে প্রথম দেখেছিলাম। তোমাদের স্কুল ফাংশনে স্টেজে অভিনয় করেছিলে, সেদিন এক দেখাতে তোমাকে ভালো লেগে গিয়েছিল। বাট আমাদের মতো মানুষের জন্য এগুলো অনুচিত। আমি তো নিজের লাইফের সাথে কাউকে জড়াতে চাইনি, হুট করে তুমি জড়িয়ে গেলে আমার সাথে। ভাগ্য আমাদের দেখা করিয়ে দিল সেই কমিউনিটি সেন্টারে। ভাগ্যই আমাদের এক করে দিল। অ্যাক্সিডেন্টলি হলেও আমরা যে আল্লাহর কালেমা পড়ে এক পবিত্র বন্ধনে আবদ্ধ। এই কয়েক মাস আমিও তোমাকে মিস করেছি, কিন্তু কখনোই তোমাকে আপন করতে পারবো না, স্বামীর অধিকার দিতে পারবো না। আমার জীবনের কোনো গ্যারান্টি নেই। আমি যে পেশাতে নিয়োজিত সেই পেশায় কর্মরত মানুষদের ফ্যামিলি বলে কিছুই থাকে না। ফ্যামিলি বিসর্জন দিয়ে এই পেশাতে ঢুকতে হয়, কারণ আমাদের যখন তখন মৃত্যু নিশ্চিত। তোমাকে নিজের করলে আমার যদি কিছু হয় তখন তোমার কী হবে? তাই চাইলেও কখনো তোমাকে আপন করা সম্ভব না। সেদিন তোমাকে ফেলে চলে এসেছিলাম ইচ্ছে করেই, তোমার খোঁজার চেষ্টা করিনি। ভেবেছিলাম তুমি আমাকে এই বিয়েটাকে অ্যাক্সিডেন্টলি ভেবে ভুলে যাবে, কিন্তু না, আই অ্যাম রং। তুমি এভাবে আমাকে খুঁজতে চলে আসবে ভাবিনি, আর আজ আমায় খুঁজতে নিজেই বারবার বিপদের সম্মুখীন হচ্ছে। সব সময় তো আমি থাকবো না। যদি তোমার কিছু হয়ে যায় তখন আমার কী হবে? আমি নিজেই কখনো ক্ষমা করতে পারবো না। দূর থেকে হলেও তোমাকে রক্ষা করবো। তুমি আমার ওয়াইফ, তুমি আমার রেসপন্সিবিলিটি। আরিয়া প্লিজ স্টপ ইউর ক্রাইম। কাঁদছো কেন? আরে আজব তো, এই মেয়ে কান্না থামো বলছি। আরিয়া কান্না থামানোর নামই নেই, উল্টা আয়মানের ডাক শুনে ফুফানো আরও বেড়ে গেছে। আয়মানের খুব খারাপ লাগছে, আর না পেরে আরিয়াকে টেনে নিজের বুকের সাথে জড়িয়ে নিল, মাথায় হাত বুলোতে বলল, কান্নাকাটি বন্ধ করে এবার ঘুমাও। কি হলো? চোখটা বন্ধ করো। একটা কথা বলবেন প্লিজ? কি? আপনি কী করেন? মানে লাইফ রিস্কের ব্যাপারটা বুঝলাম না। কী এমন করেন যে আপনার জীবনে নিশ্চয়তা নেই? ইটস সিক্রেট, এগুলো শুনে তোমার কাজ নেই। না মানে আপনি কি কোনো মাফিয়া? রিভলভার নিয়ে ঘুরেন, রাস্তাঘাটে গুন্ডামি করেন? পাগলি, আরে ওই ছেলেটা একটা চোর ছিল। এর আগেও একবার ওকে সাবধান করেছিলাম, বাট আবার চুরি করলে। একজন বয়স্ক মহিলা তার হাজব্যান্ডের ট্রিটমেন্টের জন্য 50,000 টাকা নিয়ে বাসে করে যাচ্ছিল, আর ওই ছেলেটা সুযোগ বুঝে টাকাগুলো চুরি করে নেয়। বুঝলাম, কিন্তু কী করেন সেটা বললে কি প্রবলেম? বলুন না প্লিজ। বাধ্য এসব কথা, ঘুমাও। ঠিক আছে, বলতে হবে না। জানেন, আমার বোন অহনা যদি জানতে পারে আমি আপনাকে খুঁজে পেয়েছি তাহলে কত খুশি হবে। প্রতিদিন আমাকে 2বার কল করে খোঁজ নিত যে আমি আপনাকে খুঁজে পেয়েছি নাকি। দুজনেই পাগলি, এরকম কেউ করে? আচ্ছা শুনুন না, একটা কথা রাখবেন প্লিজ? বলো। কালকে বলবো, কিন্তু প্রমিস করুন যে রাখবেন আমার কথা। দেখো, আমি আমার সাথে তোমাকে জড়াতে পারবো না, সো। আরে আমি অন্য কিছু চাইবো না, খুবই সামান্য, ট্রাস্ট মি। আপনি আপত্তি করতে পারবেন না? ওকে, যদি মনে হয় আমি সেটা পারবো তাহলে অবশ্যই তোমার কথা রাখবো। আই প্রমিস ইউ। এখন ঘুমো, অনেক রাত হয়েছে। আর আর কোনো কথা না বলে গুটিসুটি মেরে আয়নের বুকে ঘুমিয়ে পড়লো। এদিকে এই প্রথম কোনো মেয়েকে এভাবে নিজের এত কাছে প্লাস নিজের বুকে নিয়ে ঘুমোতে প্রচণ্ড অস্বস্তি হচ্ছে। আয়মানে কোনো রকমে নিজেকে কন্ট্রোল করে এভাবে থাকতে থাকতে সেও ঘুমিয়ে গেল। তবে গভীর ঘুম না, সকালে ঘুম ভাঙলে আড়মোড়া ভেঙে উঠে বসলো আরিয়া। আয়মান বিছানায় নেই, সে কোথায় গেল? হঠাৎ আরিয়া চোখ গেল রুমের পাশে থাকা ব্যালকনির দিকে। ওদিক থেকে কেমন একটা আওয়াজ আসছে। কৌতূহলবশত আরিয়া গিয়ে দেখলো আয়মান খালি গায়ে গায়ে পুশ আপ করছে। বার কয়েক পুশ আপ করে উঠে দাঁড়ালো। সাইডে থাকা এক্সারসাইজ সাইকেলে উঠে সাইক্লিং করলো বেশ কিছুক্ষণ। তারপর ওয়েট নিয়ে কিছুক্ষণ এক্সারসাইজ করে আবার সাইক্লিং করতে শুরু করলো। আয়মান আরিয়াকে খেয়াল করেনি, কিন্তু আরিয়া ব্যালকনির দরজার কাছে দাঁড়িয়ে হা করে আয়মানের দিকে দেখে যাচ্ছে। মাই গড, এই ছেলেটা ওর হাজব্যান্ড। ভাবা যায়, কি মাস্কিউলার বডি মাইরে। কিছুক্ষণ সাইক্লিং করতে আয়মান চোখ গেল দরজার কাছে দাঁড়িয়ে থাকা আরিয়ার দিকে। সাইকেল থেকে নেমে টাওয়ালটা নিয়ে নিজের ঘামগুলো মুছে ঘাড়ের উপর টাওয়াল ঝুলিয়ে নিল। আগে থেকে রাখা গ্লুকোজ মেশানো পানির পটটা নিয়ে পানি খেতে খেতে আরিয়ার সামনে গিয়ে দাঁড়ালো। গুড মর্নিং, কখন উঠছ? নো রেসপন্স। হেই, হ্যালো। আরিয়ার হাত ধরে, হ্যাঁ জি বললাম, কখন উঠছ? এই তো একটু আগে। ফ্রেশ হয়ে নাও, তারপর ব্রেকফাস্ট শেষে তোমাকে কলেজে নামিয়ে দেবো। তোমার ফ্রেন্ডকে বলে দিও তুমি ডাইরেক্ট কলেজে যাবে। আরিয়া ফ্রেশ হয়ে নেওয়ার পরে আয়মানও ফ্রেশ হয়ে নিল। আরিয়া নিমুকে কল করে যা বলার বলে দিয়েছে। ব্রেকফাস্টে আরিয়া আলু পরোটা আর সবজি খেলো, বাট আয়মান জাস্ট 2টা আদা সিদ্ধ ডিম, সালাদ আর অরেঞ্জ জুস। ওর বডি ফিটনেস ঠিক রাখার জন্য ওয়েলি ফুড খাওয়া নিষিদ্ধ। আরিয়ার গতকালে বোরকা ড্রেস তো নষ্ট হয়ে গেছে। আয়মান হোস্টেলের স্টাফদের নিয়ে নতুন বোরকা, হিজাব, টপস, লেগিংস আনিয়েছে। অবশ্যই আরিয়ার অ্যাডভাইস অনুযায়ী বোরকার নিচে লং কিছু পরলে হাঁটতে গিয়ে গুছিয়ে যায়
তাই টপস পরে শুয়ে আরিয়া সেসব নিয়ে নিজের মতো রেডি হয়ে নিল। আয়মান ব্ল্যাক জিন্স, ক্রিম কালার টি শার্ট, তার উপর হোয়াইট ব্লেজার পরল, রিভলভার বুলেট লোড করে প্যান্টের পেছনে পকেটে নিল, চুলগুলো ঠিকঠাক করে গায়ে পারফিউম স্প্রে করে নিল, তারপর মোজা জুতো পরলো, বেশ রেডি। আরিয়াকে নিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে মেইন দরজা লক করে লিফটে গিয়ে উঠলো। কাউকে একটা কল করে কার নিয়ে আসতে বললো। লিফট থেকে নেমে অ্যাপার্টমেন্টের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকা একটা প্রাইভেট কারে আরিয়াকে বসিয়ে দিয়ে আয়মান নিজেও গিয়ে আরিয়ার পাশে বসলো। অন্য আরেকজন ছেলে ড্রাইভিং করছে। কিছুক্ষণ পরে ব্রেক কষলো, গাড়ির সার চলে এসেছে। আরিয়া, তোমার কলেজে এসে গেছি, এবার নামো। আর শোনো, ছেলে মানুষই করো না, নিজের লাইফে এগিয়ে যাও, ওকে? আপনিও আসুন আমার সাথে। হোয়াট? গত রাতে আপনি প্রমিস করেছিলাম যা চাইবো দিবেন, এখন চাচ্ছি আপনি আজকে সারাদিন আমার সাথে থাকবেন। মানে? আমার ফ্রেন্ডরা আপনার সঙ্গে দেখা করতে চেয়েছিল, আমিও ওদের প্রমিস করেছিলাম। এখন আপনি যদি না করেন আমার কথার খেলাপ হবে। প্লিজ না করবেন না, আমি তো একটা দিনই চাচ্ছি আপনার কাছে, প্লিজ। আরে আমি বিজি, আজ অনেক ইম্পর্টেন্ট কিছু কাজ আছে আমার। ওকে, বেশিক্ষণ না, মানে কয়েক ঘন্টা জাস্ট, প্লিজ তবুও আসুন। ওকে। রোজ, তুইও আয় আমার সাথে। ড্রাইভিং করেছিল যে, তাকে উদ্দেশ্য করে বলল। আরিয়া কার থেকে নেমে দেখলো গেটের সামনে নেমু আর আরাফাত দাঁড়িয়ে আছে। আরিয়াকে দেখে দৌড়ে আসলো ওরা। নেমু তো আরিয়াকে শক্ত করে হাঁক করলো। আয়মান আর রোজ মাস্ক পরে কার থেকে নেমে আসলো। নিমকি, ওই দেখ তোর দুলাভাই, আমি আয়মানকে নিয়ে এসেছি, ফিসফিস করে বলল। নিমু আরিয়াকে ছেড়ে এবার আয়মানের দিকে তাকালো। আরিয়া নিমু আর আরাফাতের সঙ্গে আয়মানকে পরিচিত করে দিল। আয়মান 2 ঘন্টা পর কি একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তাই 2 ঘন্টা বেশি থাকতে পারবে না। সবাইকে নিয়ে আয়মান আর রোজ পার্কের দিকে গেল। কত কাপল জোড়া জোড়ায় বসে আছে, হাত ধরে হাঁটছে। আরিয়া মন খারাপ নিয়ে তাকিয়ে আছে সেদিকে, একবার আয়মানের দিকে তো একবার ওইসব কাপলদের দিকে তাকাচ্ছে। কিন্তু আমাদের আয়মান, সে তো ডোন্ট কেয়ার ভাব নিয়ে, চোখে সানগ্লাস আর মুখে মাস্ক পরে সামনের দিকে হেঁটে যাচ্ছে। পার্কটা বেশ বড় সড়ো, তাই হাঁটাহাঁটি মন্দ নয়। কাপল দুজনে রোজ আর আয়মান পাশাপাশি হাঁটছে, দুজনের মুখে মাস্ক, চোখে সানগ্লাস। আয়মানের পাশে আরিয়া, রোজের পাশে নিমু, নিমুর পাশে আরাফাত। আরিয়া অসহায় হয়ে আয়মানের দিকে তাকাচ্ছে। নিমু ব্যাপারটা বুঝতে পেরে রোজের উদ্দেশ্যে ফিসফিস করে বলল, এক্সকিউজ মি। রোজ বুকুচকে নিমুর দিকে তাকালো। নিমু ইশারায় আয়মান আর আরিয়াকে প্রাইভেসি দেওয়ার কথা বুঝিয়ে দিল। মাস্কের ভেতরে মুচকি হাসলো রোজ, যেটা নিমু দেখতে পেল না। রোজ নিমুর হাত ধরে পাশে থাকা বেঞ্চের দিকে এগিয়ে গেল। হঠাৎ এইভাবে হাত ধরে হচকুচিয়ে চোখ বড় বড় করে নিমু রোজের দিকে তাকালো, বাট রোজ ডোন্ট কেয়ার ভাব নিয়ে আছে। আরাফাত সেলফি তুলে বিজি পার্কে থাকা বিভিন্ন স্থাপনার সামনে দাঁড়িয়ে সেলফি তুলছে। আরাফাত এদিক ওদিক তাকিয়ে সিঙ্গেল মেয়ে খুঁজছে। এখানে সবাই জোড়া জোড়া, নিমু এখন জোড়া হয়ে গেল। আরাফাত বেচারা এখন একে সিঙ্গেল সেলফি তুলতে তুলতে হঠাৎ তার চোখ গেল কিছুটা দূরে, বেঞ্চে বসে এক মেয়ের দিকে। মেয়েটা এক মনে ফোনে স্ক্রল করে যাচ্ছে। মেয়েটা থেকে একটু দূরে একটা ছেলে আর মেয়ে কাপলভাবে সেলফি তুলছে, অনেকটা ক্লোজ হয়ে। বেঞ্চে বসে মেয়েটা ফোন স্ক্রল করার ফাঁকে ফাঁকে তাদের দিকেও তাকাচ্ছে। মনে হয় এই মেয়েটা ওই মেয়েটার সাথে সাথে এসেছে যে এখন বিএফের সাথে বিজ। আরাফাত আর সেই বেঞ্চে বসা মেয়েটা দুজনে ফাটা কাঁপাইলে এত এত মিঙ্গেলদের মাঝে এরা দুজনেই সিঙ্গেল বসে আছে। 7-5 না ভেবে আরাফাত মেয়েটার দিকে এগিয়ে গিয়ে তার পাশে বসে প্লাট করা শুরু করলো। এদিকে আয়মান আর আরিয়া পাশাপাশি হাঁটতে হাঁটতে হঠাৎ আরিয়া খেয়াল করলো নিমু, রোজ, আরাফাত কেউই ওদের সাথে নেই। পেছনে ঘুরতে দেখলো নিমু আর রোজ একটা বেঞ্চে পাশাপাশি বসে আছে। নিমু আরিয়াকে ইশারা করতে আরিয়া বুঝতে পেরে কৃতজ্ঞতা হাসি দিল। আরিয়া আয়মানের হাতে মাঝে নিজের হাত শক্ত করে ধরলো। হঠাৎ এমন হওয়ার আয়মান অস্বস্তি নিয়ে ব্রো কুঁচকে আরিয়ার দিকে তাকালো। আরিয়া ইনোসেন্ট ফেস নিয়ে বলল, দেখুন এখানে সবাই কেমন হাত ধরে হাঁটছে আর আমরা এমন হাবলাকান্তের মতো হাঁটছি। আমরা তো একে অপরের হাত ধরে পাপ হবে না, তাই না? মেকি হাসি দিয়ে বলল। আয়মান নিজের হাতটা ছাড়াতে ছাড়াতে বলল, দেখো আরিয়া, আমার এসব পছন্দ না, এমন করলে কিন্তু আমি চলে যাবো। এমন করছেন কেন? ওই ওই দেখুন আপনার ওই ড্রাইভার না, আমার কলিগ, ওর নাম রোজ। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হলো একটা। রোজ ভাইয়াকে দেখুন, নিয়মের সাথে কি সুন্দর একসাথে বসে গল্প করছে, আর আপনি আমার হাজব্যান্ড হয়েও এমন ভাব করছেন। যেন আপনি আমরা কেউ না। আরে আমি তো আপনার বউ, বিয়ে করা বউ। আমার হাত ধরলে কি আপনার হাতে ফসকে পড়বে নাকি? আচক শুনুন, একদম বেশি কথা বলবেন না। আমার অধিকার আছে আপনার উপর, সো আমি তো আপনার হাত ধরবই। আবার হাত ধরে বলল, আরিয়া লিমিট ক্রস করো না, আমি আগে বলেছি আমার জীবনের সাথে তোমাকে জড়াতে পারবো না। ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, সামনে দেখুন ওই মেয়েটা, ওই মোটা গাছের পাশে। আয়মান আরিয়া ইশারার মতো সেদিকে তাকিয়ে দেখলো দুটো ছেলে মেয়ে গভীর চুম্বনে ব্যস্ত। আয়মান রেগে মেগে আরিয়ার দিকে তাকিয়ে দেখলো আরিয়া মিটিমিটি হাসছে।
দেখেছেন ওরা কেমন করে ভালোবাসা নিবেদন করছে, সেটা পারিয়ে ছি ছি ছি, এখানে আসে ভুল হয়েছে আমার। এগুলা পাপ, আজকালকার ছেলেমেয়েরা আবেগের বশে এগুলো করবে, আর পরে যখন মেয়েটা প্রেগনেন্ট হবে তখন ছেলেটা ছেড়ে যাবে, শেষে মেয়েটার কী হবে, মৃত্যু। আমিও জানি ওরা পাপ করছে, জ্ঞান দিতে হবে না, বাট আমার তো স্বামী স্ত্রী তাই না, তবুও তো আপনি, সে যাই হোক, শুধু হাতটাই তো ধরতে চাচ্ছি তাই না। আমি তো আপনার বিয়ে করা বউ, বলুন, ব্যাস অনেক হয়েছে, আর না ডিভোর্স পেপার পেয়ে যাবে, সাইন করে দিও। ব্যাস অনেক হয়েছে, আর না ডিভোর্স পেপার পেয়ে যাবে, সাইন করে দিও। কথাটা শুনে আরিয়া বিস্ফোরিত চোখে আয়মানের দিকে তাকালো। আয়মানের দৃষ্টির সামনের দিকে, যেন সে তেমন কিছুই বলেনি, কিন্তু আরিয়া মনে ঝড় বয়ে যাচ্ছে। সেটা কি আয়মান জানে? হ্যাঁ জানে, কিন্তু সে নিরুপায়। কি বললেন আপনি? ঠিকই বলেছি আমি বারবার বলেছি এই বিয়েটা কোনো বিয়ে না, ভুলে যাও এই বিয়ে। বাট তুমি তো সেটা শুনবে না, উল্টো বিয়েটাকে জীবনের সবচেয়ে উঁচুতে উঠিয়ে নিজের জীবনটা শেষ করে দিতে চাইছো। তোমার মতো এই বিয়েটা সত্যিকারের বিয়ে? তাহলে এই বিয়েটা নষ্ট করার উত্তম মাধ্যম হলো ডিভোর্স। আরিয়া চোখ থেকে টপ করে পানি পড়ছে। সে ভাবতেও পারেনি আয়মান তাকে ডিভোর্স দিতে চাইবে। সে তো ভেবেছিল কোনোভাবে আয়মানকে বুঝিয়ে ওর সাথে সেটেল হবে, কিন্তু হলোটা কি? ডিভোর্সের পর নিজের লাইফটাকে নিজের মতো করে সাজিয়ে নিও। তোমার জন্য অনেক ভালো ভালো ছেলে রয়েছে, বেটারটাকে চুজ করে বিয়ে করে নিও। জানি না আর কখনো দেখা হবে কিনা। রাতে আমি রাজশাহী ছেড়ে চলে যাচ্ছি, কোরিয়ার সার্ভিসে ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। সাইন করার পর তুমি ব্যাস মিস্টার আয়মান আহের চৌধুরী, আমার ভালো, আমার ভবিষ্যৎ আপনাকে না ভাবলেও চলবে। আমি আর কখনোই আসবো না আপনার কাছে, আপনাকে বোঝার চেষ্টাও করবো না, তবুও প্লিজ ডিভোর্সের কথা বলবেন না। আপনাকে আমি মনে প্রাণে নিজের স্বামী হিসেবে মানি। শেষ নিঃশ্বাস অবধি আপনার বউ হয়ে, আপনার অর্ধাঙ্গিনী হয়ে বাঁচতে চাই। আপনার লাইফে আপনার প্রফেশনটাই সব, তাই না? ওকে, আপনার কাছে যেমন আপনার প্রফেশনটা ইম্পর্ট্যান্ট, আমার লাইফও তেমন আপনি, আর এই বিয়েটা ইম্পর্টেন্ট। ভালো থাকবেন, আর কখনো ডিস্টার্ব করবেন। আল্লাহ হাফেজ। আয়মানকে কিছু বলার সুযোগ না দিয়ে আরিয়া হাঁটা দিল। আপনি আমার হাত ধরে এভাবে টেনে আনলেন কেন বলুন তো? মেয়ে দেখলে হাত ধরতে ইচ্ছে করে তাই না? নিমু রেগে বলল। তুমি তো ইশারা করলে হাত ধরার জন্য। রোজ ফোন স্ক্রল করতে করতে বলল, হনুমান কোথাকার। আমি কেন বলবো আমার হাত ধরতে? আমি কি ছোট বাচ্চা যে আমায় হাত ধরে হাঁটতে হবে, নয়তো হারিয়ে যাব? আজব। আরে এত হাইপার হচ্ছেন কেন? দেখুন সবাইকে আমার হাত ধরে ঘুরছে, আর আমরা কি তাকিয়ে দেখবো বলো? সেট আপ। এই এক্সকিউজ মি, এদিকে তাকান তো। আরে আপনি সেই লোক না ওদিন চটপটি পার্লার সামনে চোখ মেরেছিলেন আমায়? বাহ, স্ট্রং মেমোরি তো তোমার। ইয়া, ইউ আর রাইট। একটা সুন্দরী মেয়ে যদি এভাবে আমার দিকে তাকিয়ে থাকে, মানে চোখ দিয়ে গিলে খায়, তো আমার তো তাকে সাবধান করা উচিত, তাই চোখ মেরে দিলাম। তোর বজ্জাত হনুমান। এতদিন দেখেছি, খুব শখ ছিল বুঝলি তোমার মুখ থেকে এই মধুস্ফীত বাণীগুলো শুনতে। আজ শখটা পূরণ হলো। মানেটা কি? এতদিন দেখেছেন মানে? মেসেঞ্জারে কতবার গালিগুলো দিলে বলো? তোমার গালি ছাড়া কি ঘুম ভাঙে আমার? হোয়াট? আমি কি আপনাকে চিনি? অবশ্যই চিনো, খুব ভালো করে চিনো। তোমার একান্ত আপন আমি। ভনিতা করা বন্ধ করুন। কে আপনি? পরিচয় দিন, মাস্ক পরুন, মুখ দেখবো। মাফিয়াদের মতো দিনে দুপুরে মাস্ক পরে ঘুরছেন কেন? কুল আরুন নিমকি এগুলোও জানেন? এই পরিচয় দিন আপনার। রোজ মাস্কটা খুলতে নিমুর টাসকে গেল। ও গড, এটা তো রোজা আহমদ, নিমুর বিএফ। মানে এফবিতে আর কে? রিয়েল লাইফে নিমুর কোনো বিএফ তো দূরের ছেলে ফ্রেন্ড নেই। আর এরা সেম গার্লস স্কুল পড়াশোনা করছে কিনা রাজশাহী কলেজে এসে আরাফাত একজনই ওদের ফ্রেন্ড। রাজশাহী আসার আগের দিন নিমুর বাবা নিমুকে ফোন কিনে দেয়, তারপরে ফেসবুক করে। 15 দিন পর রোজের সাথে ফেসবুকে ওর আলাপ হয়। ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর প্রেম, আর এখন ভালোবাসা। দুজন দেশের দু প্রান্তে থাকলেও ভালোবাসার কমতি নেই। অনেক কেয়ার করে একে অপরের। রোজ কথা দিয়েছিল খুব শীঘ্রই তারা মিট করবে, বাট এভাবে হুট করে সারপ্রাইজড হয়ে যাবে ভাবিনি। নিমু তো পারে না রোজকে ঝাপটে ধরে, কিন্তু বাঙালি তো লজ্জা লাগছে। রোজ নিমু এই প্রথম একে অপরের সামনে। ওরা নিজেদের মতো গল্প করছে তাদের ভার্চুয়াল লাইফের। ডিফারেন্ট লাভ এখন সাকসেস। সিরিয়াসলি আমি খালি সিঙ্গেল, ট্রাস্ট মি। হিমু। আরাফাত বলল, সো হোয়াট? হিমু বলল, মুড়ি খা তোর হোয়াট লইয়া। তখন থেকে বলছি এসো আমরাও প্রেম করি। প্রেম কি ছেলের হাতের মোয়া? আপনি বলবেন আর আমি নাচতে নাচতে রাজি হব? আচ্ছা ঠিক আছে, নাম্বারটা পাওয়া যাবে? চোখ গরম করে তাকালো হিমু। ওকে, ফেসবুক আইডির নাম বলো। প্রেম করতে হবে না, ফ্রেন্ডশিপ করবো। যখন তোমায় ভালো লাগবে আমায় বলো। আমি ক্লাস 9-এ পড়ি, আমার ফোন নেই, ফেসবুকও চালায় না, এটা আমার আন্টির ফোন। আমার কাছে ফোন রেখে আঙ্কেলের সাথে ঘুরছে। ওই দেখুন, লে শালার কপালটাই খারাপ। দৌড়ো। বাড়িতে কোনো ফোন নেই নাকি? লুকোচুরি করে কথা বলতাম। আছে আম্মুর বাটন ফোন, আমার কাছে বেশি সময় থাকে গান শুনি তো।
ও নম্বর তো আর দেবে না, আচ্ছা চলি। আরাফাত চলে যেতে নিলেই পেছন থেকে হিমু ডাক দিল। আরাফাত পেছনে ঘুরতে আরাফাতের হাত থেকে ফোনটা নিয়ে নিজের নাম্বার ডায়াল করে তারপর আরাফাতকে ফোন ফিরিয়ে দিল। আরাফাত মাথা চুলকিয়ে মুচকি বিস্ময় করা হাসি দিল। আরিয়া হাঁটতে হাঁটতে নিমোর কাছে আসলো, রাগী স্বরে ওকে উঠতে বলল। নিমোর হাত ধরে পার্ক থেকে বেরিয়ে রিক্সা নিয়ে সোজা হোস্টেলে চলে গেল। আরিয়া আর রোজ এফবিতে বেস্টু। আরিয়ারও ইচ্ছে ছিল রোজকে সামনাসামনি দেখার, বাট আয়মান আজকে ওকে এতটা হার্ট করেছে যে ও অন্য কিছু ভাবা বা দেখার মানসিকতা নেই। নিমু বুঝতে পারছেন হঠাৎ করে আরিয়ার ঝোলোটাকে আয়মানকে পেয়ে বেশ তো খুশি ছিল। এখন এতক্ষণ কান্না করছে কেন? আরিয়া নিমু আরাফাতকে মেসেজ করে বলে দিল তারা চলে এসেছে, ওই জন্য না খোঁজ আজ ক্লাস করবে না। আর রাত 9:46 আরিয়া বিছানায় শুয়ে শুয়ে ফুফিয়ে কাঁদছে। নিমু ওর পাশে চিন্তিত হয়ে বসে আছে। আরিয়া এখনও বলেনি কি হয়েছে যে এইভাবে কাঁদছে। ও দুপুরে রাতে খাবারও খায়নি, গোসলও দেয়নি। সে যে পার্ক থেকে হোস্টেলে ফিরল সে তখন থেকে বিছানায় শুয়ে বিরতিহীন কান্না করেই যাচ্ছে। এতদিন রোজকে না বললেও আজ নিমু রোজকে বলে দিয়েছে বিয়ের কথা। না শুধু বলেছে আরিয়া আর আয়মান রিলেশনশিপের ছিল। আজ আয়মানকে আরিয়াকে কিছু বলেছে নাকি? আরিয়া খাওয়া ভুলে কান্না করছে। রোজ বলেছে সে কিছু জানে না। তবে আরিয়া চলে যাওয়ার পর থেকে আয়মানও নাকি অ্যাপার্টমেন্টে নিজের রুমে গিয়ে রুম লক করে রেখেছে আর বের হয়নি। আরও কি হয়েছে বল না, না বললে হালকা হবি কী করে? আমায় বল, দেখি আমি কোনো সলিউশন দিতে পারি কিনা। আচ্ছা দুলাভাই কি তোকে নম্বর দেয়নি নিজের? কাঁদিস না, শোন না, আমারও তো জানতাম না। বল। রোজ আর আয়মান ভাইয়া ফ্রেন্ডশিপ কলিগ, জানলে অনেক আগে ভাইয়ার নম্বর ফেসবুক আইডি কালেক্ট করে রাখতাম। কাঁদিস না তুই, আমি এখনই ভাইয়ার নাম্বার কালেক্ট করে দিচ্ছি। রোজকে বলে নো নিড, আমার চাই না কারো নাম্বার। কে আয়মান? হুইজি? আই ডোন্ট নো হিম। চেঁচিয়ে বলো কী হয়েছে ওর? এমন করছিস কেন? দেখ সারাদিন ধরে সহ্য করেছি, বল না কী হয়েছে, সবটা বলবি, তোকে আবার আমার দিবিস। আরিয়া সবটা খুলে বলল নিমুকে। নিমু বিশ্বাস করতে পারছে না আয়মান ডিভোর্সের কথা বলবে। অবিশ্বাস্য। নিমু আরিয়াকে সান্ত্বনা দেওয়ার বৃথা চেষ্টা করে যাচ্ছে। না নিমু, আমি আর কখনো আয়মানকে ফোর্স করব না। ওর প্রফেশনেই থাকুক, আমি আর কখনো ডিস্টার্ব করবো না ওকে। ভাগ্যে যদি থাকি ঠিকই পাবো তাকে, আল্লাহর কাছে প্রার্থনা ছাড়বো না। এসে নামাজটা তো পড়িসনি? পড়ে নি। তুই আন্টিকে হোস্টেলে যে রান্না করে বলে খাবার নিয়ে আয়। আমি নামাজটা পড়ে নিই। 2 হাত দিয়ে চোখ মুছে। কেটে গেল 1টা বছর। আরিয়া, নিমু আর আরাফাত এখন ইন্টার সেকেন্ড ইয়ার স্টুডেন্টস। এই 1 বছর আরিয়ার সাথে একবারও আয়মানের দেখা হয়নি। আরিয়ারও প্রতিজ্ঞাবদ্ধ ছেঁচড়া মতো আর আয়মানের পিছনে ঘুরবে না। তবু বেহাদু চোখ দুটো সবসময় আয়মানকে খুঁজে বেড়ায়। কলেজ টিউশনে যাওয়ার সময় এদিক ওদিক তাকে হঠাৎ করে যদি আয়মানকে দেখতে পায়, কিন্তু না, সেই দিনের পর থেকে আরিয়া পায়নি আর আয়মানের দেখা। নিমু রোজে থেকে জেনে বলতে চেয়েছি, কিন্তু আরিয়া কিছু শুনতে জানতে চায়নি। নিমু আর রোজ চুটিয়ে প্রেম করছে, পবিত্র এক ভালোবাসার সম্পর্ক। ওদের না আছে কোনো বাড়তে চাইতে না, যা আছে শুধু ভালোবাসা, কেয়ার। ইন্টার পরীক্ষা শেষ হলে বিয়ে করার প্ল্যানিং করছে ওরা। আরাফাত হিমু চুটিয়ে প্রেম করছে। হিমু এখন ক্লাস 10-এ পড়ে, আর 3 মাস পরে ওর এসএসসি পরীক্ষা। আর্টস নিয়ে পড়ছে। আরাফাত ওকে অঙ্কে ইংলিশে হেল্প করে যতটা পসিবল। কলেজ অডিটোরিয়ামে ডাকা হয়েছে সমস্ত স্টুডেন্টসদের। আরাফাত নিমু উপস্থিত হয়েছে। অ্যানাউন্স করা হলো নেক্সট উইকে সিলেট ট্যুরে নিয়ে যাওয়া হবে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের। নিমু আরিয়া তো ভীষণ এক্সাইটেড। ওদের অনেক দিনের ইচ্ছে সিলেটের জাফলংয়ে যাওয়ার, কাছে থেকে বাংলাদেশের ভারতের বর্ডার দেখবার। ওরা খুশি মনে নিজেদের নাম লিখিয়ে দিয়ে হোস্টেলে ব্যাক করলো। আরাফাতও যাবে। রাতের বেলা এসে নামাজ ও ডিনার শেষ, আরিয়া আর নিমু বেরিয়ে গিয়ে শুয়ে পড়লো। দুজনেরই উদ্দেশ্য বাড়িতে কল করে পারমিশন ও টাকাটা নেওয়ার। আরিয়া ওর আব্বুকে কল দিয়ে সিলেট ট্যুরে যাওয়ার কথা বলতে খেলো এক ধমক। এতদূর মেয়েকে কিছুতে যেতে দেবে না। তিনি যদি কোনো বিপদ আপদ হয় তখন কী হবে? আব্বু ওখানে যাওয়ার বাধ্যতামূলক, যেতেই হবে, কিন্তু এভাবে একা না। না, যাওয়া যাবে না আব্বু প্লিজ, আমি এখন যথেষ্ট বড় হয়েছি আর আমি তো একা যাচ্ছি না, আমাদের ডিপার্টমেন্টের সবাই যাবে, প্লাস টিচাররা তো আছেই। আমাদের পুরো রেসপন্সিবিলিটি তাদের উপর। আচ্ছা ঠিক আছে, তুই প্রিন্সিপাল স্যারকে কলটা দিয়ে কথা বলে নাও। নিমু বাড়িতে কল করে সেম কথাই বলেছে। নিমু আরিয়ার আব্বু কলেজের প্রিন্সিপালের সাথে কথা বলে সব ঠিকঠাক করে নিল। মানে ওরা ট্যুরে যাচ্ছে। 4 দিনের দিন। বাসের মধ্যে পাশাপাশি সিটে বসেছে আরিয়া আর নিমু। আরিয়া কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছে। ইয়ারফোনের একটা তার আরিয়ার কানে, অন্যটা নিমুর কানে। নেহা কক্করের গান শুনছে দুজন। আরিয়ার আর নিমুর
বাসা থেকে ট্যুরের জন্য বিকাশে 2000 টাকা পাঠিয়ে দিয়েছে। কম বেশি করে এর মধ্যে খরচ করতে হবে। সিলেট পৌঁছাতে রাত 8টা বেজে গেছে। হোস্টেলে আগে থেকে বুক করা ছিল, এক রুমে 2 জন করে। সবাই যার যার রুমে ফ্রেশ হয়ে নিল। হোস্টেলের নিচে রেস্টুরেন্টের নাম ভর্তা বাজার। এই হোটেলে বিশেষত্ব হলে বিভিন্ন রকমের ভর্তা পাওয়া যায়, এমন কিছু নেই যে এটার ভর্তা করেনি। এখানকার মেন রেসিপি হচ্ছে ভর্তা, ভাতের সঙ্গে ভর্তা দেয় ওরা। খাওয়া দাওয়া শেষে সবাই আবার রুমে গিয়ে শুয়ে পড়লো। কাল সকাল উঠে জাফলংয়ে যাবে ওরা। সকাল 7:30টার দিকে বাস ছেড়ে দিল, রওনা হলো সবাই জাফলংয়ের উদ্দেশ্যে। নিমু আরিয়া তো ভীষণ এক্সাইটেড। নিমু আরও বেশি, ওকে অনেক খুশি দেখাচ্ছে, মনে হচ্ছে যেন হারিয়ে যাওয়ার কিছু ফিরে পেতে চলেছে। এতটা এক্সাইটমেন্ট ও খুশি সে। আরাফাত হিমুর সাথে ফোনে কথা বলছে। প্রায় 1 ঘন্টা পরে সবাই পৌঁছালো জাফলংয়ে। আরিয়ার মাথায় অনেক শয়তানি বুদ্ধি ঘুরছে। নিমকি সোনা, আজ করবই কিন্তু, মনে আছে তো সব? ওপারে যাবই। কিরে, কই যাবি তোমরা? আমাকে বললো আরাফাত। কাউকে বলবি না তো? প্রমিস মি? ওকে প্রমিস। নিমু আর আমি মিলে প্ল্যানিং করেছি বর্ডার ক্রস করব লুকিয়ে। ওই ওপারে ওই চা স্টল আছে না, ওইটা তো ইন্ডিয়ার মধ্যে পড়ে, ওখানে যাব। আরিয়া শয়তানি হাসি দিয়ে বলল, ধরা পড়লে জেলে নিয়ে যাবে, নয়তো ক্রস ফায়ার। মরতে চাও নাকি? হোয়াট এভার, মরলে মরবো, নো প্রবলেম, রিস্ক তো নেওয়াই যায়। আরিয়া কিছুতেই ভয় পায় না। নিমু এতক্ষণ কলে রোজের সাথে কথা বলেছিল, এবার আরিয়ার পাশে এসে দাঁড়ালো। নিমু, ওই দিকটা চল, আশেপাশে কেউ নেই, সুযোগটা বুঝে বর্ডার ক্রস করব। চল বইন, আমি যাব না, রোজ বারণ করেছে। আরে ইয়ার, রোজ কি এখানে দেখতে আসবে নাকি? চল তো। আরিয়া নিমুর হাত ধরে টেনে বর্ডার দড়ির কাছে চলে গেল। জাফলং 0 পয়েন্টের বর্ডারটা দড়ি দিয়ে ঘেরা। দড়ির নিচ দিয়ে এপারে যেতে পারলে ইন্ডিয়া। ওই জায়গাটাতে হাই সিকিউরিটি দেওয়া নেই। আরাফাতও কিছুটা সাহস নিয়ে আরিয়া আর নিমুর পেছনে দাঁড়ালো। আশেপাশে দেখে নিল কেউ ওদের দিকে তাকিয়ে আছে কি না, নেই। যেই আরিয়া দড়ি উঁচু করে যাবে তখনই এক লোক এসে বলল, তোমরা এটা কী করছো? না মানে, আমরা তো চা খেতে যাচ্ছিলাম। ওই যে চা স্টল দেখছো না আরাফাত, চা স্টল তো ওইদিকেও আছে। ওপারে কেন যাচ্ছ? ওইটা ইন্ডিয়ার মধ্যে পড়ে, ভিসা ছাড়, ওপারে গেলে জেলে নিয়ে যাবে। সরি, আমরা বুঝতে পারিনি, থ্যাংক ইউ। আরিয়া বলল। লোকটা আরও কিছু পরামর্শ দিয়ে চলে গেলো, যেগুলো আরিয়া এক কান দিয়ে ঢুকিয়ে আর কান দিয়ে বের করে দিয়েছে। আরাফাত বারবার না করছে, কিন্তু কে শুনে কার কথা? আরে ওপারে যাবেই যাবে, ওই দোকানে চা খেয়েই ছাড়বে। নিমু নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে, ভয় পাচ্ছে। ওই শোন নিমকি, তোর রোজ এখানে নেই বুঝলি, ভয় পাওয়া বাদ দিয়ে চল। আরও রোজ। আরে কিছু না শুনে নিমুর হাত ধরে টেনে নিয়ে গেল। নিমুর হাত ছেড়ে এক হাত দিয়ে আবার দৌড়ে উঠে পার হতে যাবে, তখনই কেউ একজন আরিয়ার অন্য হাত ধরে টান দিয়ে আকস্মিকভাবে আরিয়ার হুমড়ি খেয়ে মানুষটি বুকে গিয়ে পড়লো। হঠাৎ কী হলো কিছু বুঝলো না আরিয়া। হুশ আসতে বুঝতে পারলো সে কারোর উদ্যম বুকে। তৎক্ষণাৎ নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়লো, কিন্তু মানুষটি তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরছে। আরে আজব তো, কে আপনি? এভাবে আমাকে ধরে আছেন কেন? ছাড়ুন বলছি। এই শুনুন, মেয়ে দেখলে জড়াজড়ি করতে ইচ্ছে করে নাকি? ছাড়ুন আমায়। আরে আজব তো, কী অবস্থা? মাথা তুলে লোকটাকে দেখে আপনি অবাক হয়ে বলল। আরিয়া তাকিয়ে দেখে আয়মান ক্লান্ত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। এই মেয়ে, পাগল তুমি? ইউ ব্লাডি ফুল। যেচে বিপদ ডেকে আনতে ভালো লাগে তাই না? যেখানে তুমি সেখানে একটা না দেয় একটা ব্লান্ডার করবে। ওয়াই? স্বাভাবিকভাবে চলতে পারো না? আজ আমি রাইট টাইমে না আসলে কী হতো বলো? আমি না মানে, আমি এখানে কেন? আপনি এখানে কেন? সেটা তুমি এটা কী করেছিলে বলো? উপরে যাওয়ার চেষ্টা করেছিলে? এনি আইডিয়া কী হতে পারতো? আয়মান প্রচণ্ড রেগে আছে। এই প্রথম আয়মানকে এরকম রাখতে দেখলো আরিয়া। ভয়ে কাচুমাচু হয়ে আছে সে। ভাইয়া, আমি আরিয়াকে বারবার বারণ করেছিলাম, বাট ও শোনেনি। ওপারে ওই চা স্টল থেকে চা খাবে জেদ ধরে বসে আছে। আরাফাত বলল, এসো আমার সাথে। সবাই আয়মান আরিয়ার হাত ধরে নিয়ে যাচ্ছে। পেছন পেছন নিমু আর আরাফাতও যাচ্ছে। আয়মান একটা টেন্টের ভেতর নিয়ে গেল আরিয়াকে। ওখানে রোজ, রাহুলও আছে। নিমু তো রোজকে দেখে খুশিতে বাকবাকুম। রাহুল চেয়ারে এগিয়ে দিল, সবাই চেয়ারে বসে পড়ল। রাহুল আয়মানের দিকে একটা বোতল এগিয়ে দিল। স্যার নিন। আয়মান বোতলটা নিয়ে চোখে মুখে পানি ছেটে দিয়ে কয়েক ঢোক পানি পান করলো। তারপর টিস্যু দিয়ে মুখের পানি মুছে গায়ে একটা টি শার্ট পরে নিল। আরিয়া, চলো, আজ কত চা খেতে পারো দেখবো। আমি খাবো না। ওই এমনই, আমি আসলে ওপারে যেতে চাও তাই তো? ওকে চলো। আয়মান আরিয়ার হাত ধরে
বেরিয়ে গেল বর্ডারের কাছে গিয়ে বর্ডারের সিকিউরিটি গার্ডের কাছে গেল। গার্ড স্যালুট দিল। ক্যান আই হেল্প ইউ স্যার? ইয়েস। আয়মান কিছু একটা বলল যেটা আরিয়ার বোধগম্য হলো না। আরিয়া শুধু এটুকু বুঝতে পারলো যে আয়মানকে ওকে নিজের ওয়াইফ বলে পরিচয় দিয়েছে। চলো এবার। আয়মান আরিয়ার হাত ধরে বর্ডার ক্রস করে সে চা স্টলে নিয়ে গেল। একটা টেবিলে গিয়ে চেয়ার টেনে বসলো আরিয়ার অপোজিটে। আরিয়ার সামনে 7 কাপ চা। আরিয়া চোখ মুখ কুঁচকে একবার আয়মান আর একবার চায়ের কাপগুলো দিকে তাকাচ্ছে। আয়মান চুপচাপ ফোন স্ক্রল করছে। নাও খাও, সবগুলো কাপ শেষ করবে। নাও স্টার্ট। সরি, আমি আর কখনো এমন করব না। চুপচাপ খাও। আপনি তো ফোর্স করছেন কেন? আপনি তো আমাকে ওয়াইফ হিসেবে মানেন না, তাহলে আমার উপর ফোর্স করছেন কোন অধিকারে? সাহস জুগিয়ে বলে ফেললো আরিয়া। কথাটা শুনে আয়মান একটু ইতস্ত হলো বটে, বাট ক্রমে নিজেকে সামলে নিল। ইউ নো হোয়াট হু আই এম? দুদিকে মাথা ঝাঁকালো আরিয়া, যার অর্থ না, আমি সিক্রেট অফিসার, পুলিশে আছি।